প্রশ্ন ব্যাংক সলভিং এর রাসায়নিক পরিবর্তনের আজকে তৃতীয় ক্লাস। আশা করি সবাই ভালো আছো। আমরা দেখি প্রশ্নগুলো সলভ করি। কোন অ্যাসিডের তীব্রতা সবচেয়ে বেশি আর কি। এখন চারটা অপশন দেখতে পারতেছো, একটা হচ্ছে CH3CH2COOH, আরেকটা হচ্ছে ক্লোরিন আছে দুইটা CH3COOH, আর একটা ক্লোরিন আছে একটা CH3COOH। তো আমি তোমাকে একটা জিনিস শিখাবো, অর্ডারটা সাজাচ্ছি। CH3COOH এটা হচ্ছে মনে করো দুর্বল, এটার থেকে আরেকটু দুর্বল আছে হচ্ছে CH3CH2COOH, এইখান থেকে আরেকটু সবল আছে হচ্ছে CH2CH2COOH, এবং ফাইনালি হচ্ছে মনে করো সবচেয়ে সবল যেটা Cl2CH3COOH। তো অর্ডারটা আরেকটু অ্যারেঞ্জ করতে হবে। আমি যদি বলি সবচেয়ে শক্তিশালী হচ্ছে এইটা 1 নাম্বার, এবং তার থেকে দুর্বল হচ্ছে 2 নাম্বারটা, তারপরে হচ্ছে 3 নাম্বার, তারপরে হচ্ছে 4 নাম্বার। আচ্ছা ভাই, এমন কেন হইল? শোনো, CH3COOH আমি যদি এটা ধরি, এখানে যদি কার্বন সংখ্যা বাড়ে আর কি, শুধু অ্যাসিডে কার্বন সংখ্যা বাড়লে অম্লতা বা অম্লের যে তীব্রতাটা বা অ্যাসিডিটিটা হ্রাস পায়, এটা একটু মাথায় রাখবে। তো এইখানে কার্বন সংখ্যা বাড়ছে, তাই অ্যাসিডিটি বা তীব্রতা হ্রাস পাইছে। আবার তোমার হচ্ছে এইখানে যদি কোনো একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা আবেশিত হয় আর কি, তখন দেখা যায় হচ্ছে মনে করো সেটা সক্রিয়তাটা বেড়ে যায়। তো আলটিমেটলি আমরা বলতে পারি এইখানে ক্লোরিন সংখ্যা সবচেয়ে বেশি, কার্বন সংখ্যা সবচেয়ে কম, তাই এটা সবচেয়ে শক্তিশালী। তারপরে দেখো এখানে ক্লোরিন আছে কিন্তু এখানে কার্বন সংখ্যা বেশি, বাট তাইলে এইটা দেখতে হবে তোমাকে 2 নাম্বারটা CH3COOH, এখানে কোনো কার্বন সংখ্যা নাই, 2 কার্বন বিশিষ্ট। তারপরে 3 নাম্বার এটা দিলাম কেন? কারণ এইটা আর এইটা দেখো কার্বন সংখ্যা সেম, 3 আর 4-এর দিকে তাকাইলে কার্বন সংখ্যা সেম, বাট হচ্ছে 3-এ একটা ক্লোরিন আছে, তাই 3-এর সক্রিয়তাটা সবচেয়ে বেশি হয়েছে। সো একটু বিচক্ষণতার সাথে তোমাকে দেখতে হবে কোনটা সবচেয়ে বেশি তীব্রতা আর কোনটা তীব্রতা সবচেয়ে কম। আচ্ছা, কোন অ্যাসিডের Ka এর মান বেশি? তো এইখানেও আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি তোমাকে, Ka এর মান যদি বাড়ে তাহলে অ্যাসিডটা কি হয়? অম্লীয় হয়। আর pKa এর মান বাড়লে অ্যাসিডের অম্লতা হ্রাস পায়। অর্থাৎ কি, Ka এর মান বাড়লে অম্লতা বাড়ে, আর pK এর মান বাড়লে অম্লতা কি হয়? কমে। এই দুটো জিনিস মাথায় রাখবা। তো Ka এর মান বেশি, তাহলে কোনটা সবচেয়ে বেশি অম্লীয় বা কোনটা সবচেয়ে বেশি অ্যাসিডিক সেটা আমাদের জানতে চাইছি। এখন অক্সি অ্যাসিডের ক্ষেত্রে আমরা বলি যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি সেটা তত বেশি সক্রিয়। তো এখানে যদি দেখি, আমি মুখে সলভ করব। দেখো 4 দুগুণে 8 বিয়োগ 2, 8 বিয়োগ 2 কত? 6। সেটা -6 হওয়ার কথা ছিল কিন্তু +6। তো তুমি সবসময় মনে রাখবা জারণ মানগুলো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে প্লাস হবে। তো তুমি কি করবে, অক্সিজেনেরটা -2 এর পরিবর্তে 2 ধরে নিবা, তাইলে তুমি তাড়াতাড়ি সলভ করতে পারবা। 4 দুগুণে 8 বিয়োগ 2 কত? 6, সালফারের +6। 4 দুগুণে 8 বিয়োগ 1 কত? ব্রোমিনের +7। 6 বিয়োগ 1 কত? 5। 8 বিয়োগ 1 কত? 7। দেখো +7 দুইটার আছে, এটা হচ্ছে একটা হচ্ছে HBrO4 আর একটা কি HClO4। একটু খেয়াল করো, HBrO4 আর HClO4। তো এই দুইটারই কেন্দ্রীয় পরমাণুর জারণ মান আমি কি পাইলাম? +7। তো দুইটার যদি সমান হয়ে যায় আর কি, তখন আমরা যে কাজটা করি, যার সাইজ ছোট, বা আমি একটু মজা করে বলি ছোট মরিচের ঝাল বেশি, বা যার আকার যত ছোট তার অম্লের তীব্রতা তত বেশি। অর্থাৎ একটু খেয়াল করো, আকার ছোট কার? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমরা জানি ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে কি আয়োডিন। যত উপর থেকে নিচের দিকে যায় সাইজ কি হয়? বাড়ে। তাহলে আমরা ব্রোমিন আর ক্লোরিনের ভিতরে ছোটকে, ক্লোরিন হচ্ছে ছোট, তাহলে ক্লোরিনের অম্লের তীব্রতা সেটা কি হবে? একটু বেশি হবে। তাহলে HClO4টা সবচেয়ে বেশি অম্লীয়। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। পরবর্তীতে যদি দেখি অক্সি অ্যাসিডের সমূহের সঠিক শক্তির ক্রম কোনটি, বা অক্সি অ্যাসিড সমূহের শক্তির সঠিক ক্রম কোনটা? এখানে যদি তুমি একটু খেয়াল করো, 8 বিয়োগ 1 কত? 7। এটা দেখো, মনে করো 3 দুগুণে 6 বিয়োগ 1 কত? 5। 6 বিয়োগ 2 কত? 4। আর এখানে 8 বিয়োগ 2 কত? 6। একটু ভুল হয়ে গেছে। দেখো 6 বিয়োগ 2 কত? 6 বিয়োগ 2 4, আর 4 দুগুণে 8 বিয়োগ 2 কত? 6। তো 4 থেকে 6 হয়ে গেছে। তো এটা ভুল, একটা ভুল পেয়ে গেছি, সঠিক ক্রম না। পরেরটা দেখি,
6 বিয়োগ 1 কত? 5। 6 বিয়োগ 2 কত? 4। 8 বিয়োগ 2 কত? 8 বিয়োগ 2 4। দেখো দুইটা সেম হয়ে গেছে। আবার দেখো 8 বিয়োগ 1 কত? 7। আবার দেখো বড় মানটা এসে পড়ছে, তো এটাও ভুল, মানে বড় থেকে ছোটোর দিকে যাবে আস্তে আস্তে। আচ্ছা 6 বিয়োগ 2 কত? 4। 8 বিয়োগ 2 কত? 6। এটাও ভুল। তাহলে বোঝাই যাচ্ছে ডি নাম্বারটা সঠিক। তারপরে আমরা একটু চেক করি। 8 বিয়োগ 1 7। 8 বিয়োগ 2 6। 6 বিয়োগ 1 5। 6 বিয়োগ 2 4। অর্থাৎ মনে করো আমাদের 7 6 5 4 একদম একটা অর্ডারে কমছে, তো উত্তরটা কি? ডি। ওকে, পরবর্তীটা যদি দেখি, নিম্নের যৌগগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি অম্লীয়? কি বলছে? এই যে যৌগগুলা দেখতেছি এটার ভিতরে সবচেয়ে বেশি অম্লীয় কোন যৌগটা? তো দেখো এইখানে ক্লোরিন সংখ্যা কোনটায় বেশি? এ নাম্বারে। যার ক্লোরিন সংখ্যা বেশি সে তত বেশি অম্লীয়। তো নিঃসন্দেহে আমরা এ নাম্বারটা উত্তর দিয়ে দিব। পরেরটাতে যদি দেখি, নিচের কোন অ্যাসিডটির পিকে এর মান বেশি? দেখো আমি বলছিলাম পিকে এর মান বেশি হলে অ্যাসিডিটি কমে, মানে হচ্ছে যেটা সবচেয়ে বেশি দুর্বল। এখানে কি চাইছে ভাইয়া? একটু বুঝতে হবে কোন অ্যাসিডটা সবচেয়ে বেশি দুর্বল। একটু খেয়াল করো, CH3COOH, Cl2CH3COOH, C6H5COOH, ClCH2COOH। উত্তরটা কি আমাদের? এ নাম্বারটা, CH3COOH নাকি C6H5COOH? অবশ্যই ডি নাম্বারটা, কারণ হচ্ছে ওই বেনজোয়িক অ্যাসিডের সক্রিয়তা সবচেয়ে কম, এটা একটু মাথায় রাখতে হবে। বেনজোয়িক অ্যাসিডের সক্রিয়তা কি? সবচেয়ে কম, এটা একটু মাথায় রাখতে হবে। পরবর্তীতে যদি দেখি, কোন জোড়া অ্যাসিডের তীব্রতার ক্রম ভুল আর কি? একটু খেয়াল করো কোনটা তীব্রতার ক্রম ভুল। এ নাম্বারটা যদি দেখি, CH3COOH, CH3CH2COOH, দেখো এটা সঠিক আছে, কারণ এখানে 2টা কার্বন, এখানে 3টা কার্বন। আমি বলছিলাম কার্বন সংখ্যা যদি কম হয় সক্রিয়তা বেশি। পরেরটা দেখি, ClCH2COOH, CH3COOH, এটাও সঠিক আছে, কারণ এখানে একটা ক্লোরিন আসছে, সক্রিয়তা বেড়ে গেছে। HClO4HNO3, একটু খেয়াল করো, মনে করো 4 দুগুণে 8 বিয়োগ 1 7, 3 দুগুণে 6, এটাও ঠিক আছে আর কি। এরপর একটা দেখি, এইটা হচ্ছে হয়তো বা ভুল থাকতে পারে, কারণ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হাইড্রোসিডের ক্ষেত্রে সাইজ যার যত বেশি বা যার আকার যত বড় তার তীব্রতা তত বেশি। তো আমরা যদি লিখি হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড এবং ফাইনালি বলবো হাইড্রোজেন আয়োডাইড। তো উপর থেকে নিচে গেলে আমাদের কি হয়? অম্লতা বাড়ে। কি হয়? অম্লতা বাড়ে। তাইলে হিসাবে আমাদের হওয়ার কথা ছিল এই HF এর থেকে HCl যেটা আছে তার বেশি, অর্থাৎ এরকম হওয়ার কথা ছিল HF লেস দেন HCl। তো এটা ভুল আছে। তো কোন ক্রমটা ভুল? আমরা হচ্ছে পাবো হচ্ছে ডি নাম্বারটা, উত্তর হচ্ছে সঠিক উত্তর ডি। পরেরটা যদি দেখি, Ka এর নিম্নোক্ত মানের উপর ভিত্তি করে অ্যাসিডগুলা সবল থেকে দুর্বলের ক্রম অনুসারে সাজাও। মানে আগে সবল, তারপরে কি দুর্বল। এখন একটু খেয়াল করো কোনটার মান, এই যে এখানে কয়েকটা কে এর মান দেওয়া আছে 1 2 3 4, যার মান সবচেয়ে বেশি, কে এর মান সবচেয়ে বেশি, সে সবার আগে থাকবে। একটু খেয়াল করি 10⁻⁵, 10⁻⁴, 10⁻⁴। তো 10⁻⁴ মানটা কিন্তু সবচেয়ে বেশি। তো এখানে দেখো 4.6 × 10⁻⁴, এটা সবচেয়ে বড় মান, অর্থাৎ নাইট্রাস অ্যাসিড HNO2 এটা সবার প্রথমে হবে। দেখো HNO2 কোথায় সবার প্রথমে আছে? আচ্ছা, কিন্তু এখানে কথা আছে, বলছে হচ্ছে সবল থেকে দুর্বলের ক্রম। আচ্ছা, এখানে দেখো চিহ্নগুলো দেখতে হবে, লেস দেন দেওয়া আছে, মানে HNO2 সর্বডানে থাকবে। দেখছো অনেকে কিন্তু সি নাম্বারটা দাগায় দিবা, বাট ভুল হবে, এটা মানে বুঝেছে HNO2 সবচেয়ে কম। তো HNO2 সর্বডানে কোনটায় আছে? এ নাম্বারে, এটা খেয়াল করো। আচ্ছা, উত্তর এ নাম্বারই। তারপর আমরা একটু চেক করি HNO2 পরে কে আসার কথা? 1.78 × 10⁻⁴, অবশ্যই আসার কথা আর কি। তো আমরা এইটা দিয়ে দিব হচ্ছে, মনে করো আমরা HCOOH, তারপরে এইটার মানটা আরও কম, কারণ 10⁻⁵, H2C2H3O2, এবং এইটা 10⁻⁻10 অনেক কম, হাইড্রোজেন সায়ানাইড। আসলে এ নাম্বারটাই উত্তর। অনেকে কনফিউজড হয়ে যায় এরকম প্রশ্ন দেখলে, বাট প্রশ্নগুলো এতটা কঠিনও না। পিএইচ বৃদ্ধিতে কোনটি ব্যবহার করা হয়?
আচ্ছা, পিএইচ বৃদ্ধিতে আমাদের হচ্ছে পিএইচের মান যদি বাড়াও তাহলে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্ষারীয় কোনো সার ব্যবহার করতে হবে। তো ক্ষারীয় সারগুলো কি কি? যেমন আমরা জানি ডলোমাইট, তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। মেইনলি হচ্ছে গ্রুপ 1 এবং 2A যেগুলো আছে, বিশেষ করে গ্রুপ 2 এর কথা বলবো আমি। গ্রুপ 2A গুলো কি মৃৎক্ষার ধাতু, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। এবং এই গ্রুপ 2 এর কম্পাউন্ডগুলোর যে সারগুলো আছে সেগুলোই আমরা মেইনলি ইউজ করব। একটু খেয়াল করো, ক্যালসিয়াম অক্সাইড দেখো একটাই কম্পাউন্ড গ্রুপ 2 আছে, ক্যালসিয়াম অক্সাইড, ক্ষারীয় অক্সাইড। তো পিএইচ বাড়ানোর জন্য আমরা এই ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করব। পরবর্তীটা যদি যাই, আচ্ছা আর একটু জুম ইন করা যায়। ওকে, দেখো কোনটি সবচেয়ে শক্তিশালী ক্ষার? কি বলছে? শক্তিশালী ক্ষার অবশ্যই সিজিয়াম হাইড্রোক্সাইড হবে, কারণ আমরা অর্ডারটা জানি। লিনা কে রুবি ছেঁচে ফেলেছে, একটু খেয়াল করো। আমরা জানি লিনা কে রুবি ছেঁচে ফেলেছে। তো যত উপর থেকে নিচের দিকে যাবে একটু খেয়াল করো, তত কি হবে? ক্ষারীয় ধর্মটা বাড়বে। কি হবে? ক্ষারীয় ধর্ম বাড়বে। অর্থাৎ ধাতব ধর্ম যত বাড়বে তত কি হবে? আমাদের ক্ষারীয় ধর্মটা বাড়বে। তো তুমি একটু মাথায় রাখবা, এই যে এইখানে যতগুলা আছে আর কি, লিনাকে সবার নিচে আছে সিজিয়াম, তাই সিজিয়াম সবচেয়ে বেশি ক্ষারীয়। এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে তোমাদেরকে, তাহলে তোমরা ভালোভাবে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি হলে পিএইচ এর মান কি হবে? অবশ্যই কমে যাবে আর কি। মনে রাখবা এখানে দুইটা জিনিস আমি লিখে দিচ্ছি। হাইড্রোজেন ঘনমাত্রা কমলে, একটু খেয়াল করো, হাইড্রোজেনের আয়নের ঘনমাত্রা যদি কমে তাহলে পিএইচ বাড়বে, আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বাড়ে তাহলে পিএইচ কমবে। এই জিনিসটা মাথায় রাখবে তোমরা, পিএইচ কি হবে? কমবে। এই জিনিসটা যদি মাথায় রাখো তাহলে কিন্তু তোমার আর ঝামেলা নাই। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যত বেশি হবে পিএইচ এর মান কত হবে? তত কম হবে। একটা রিয়েল এক্সাম্পল দেই তোমাদেরকে। ধরো হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.001 আর হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.01। কোনটার কম কোনটার বেশি? অবশ্যই উপরেরটার ঘনমাত্রা কম, নিচেরটার ঘনমাত্রা বেশি। এই ক্ষেত্রে দেখো পিএইচ এর মানটা কত আসবে? 3। এই ক্ষেত্রে পিএইচ এর মানটা কত আসবে? 2। দেখো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বাড়ে তাহলে পিএইচ মান কি হচ্ছে? কমে গেছে। দেখো আগে কম ছিল বেশি ছিল, যত বাড়ছে তত কমে গেছে। আশা করি আর ভুল হবে না। পরবর্তীটা যদি দেখি, মাটির পিএইচ বাড়াতে ব্যবহৃত যৌগটিগুলো কি? এই যে উত্তর হচ্ছে ডলোমাইট। কারণ হচ্ছে ডলোমাইটের সংকেতটা কি? আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট ইন্টু ম্যাগনেসিয়াম কার্বনেট, এই মিশ্রণটাকে আমরা কি বলি? ডলোমাইট বলি। এবং সেই আবারও একই টেকনিক আসতেছে গ্রুপ 2A। একটু খেয়াল করো, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, আমরা যে বলছিলাম বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, কাবাব সরিয়ে বাটিতে রাখো, গ্রুপ 2 এর কম্পাউন্ড আর কি। ঠিক আছে, একটু খেয়াল করো। তারপরে আসো আমরা যদি আরেকটু সামনে যাই, দুর্বল অ্যাসিড হাইড্রোজেন হ্যালাইড ও সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়ায় সমীকরণটি হলো হাইড্রোজেন হ্যালাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম হ্যালাইড প্লাস পানি। সোডিয়াম হ্যালাইডের জলীয় দ্রবণের সম্ভাব্য পিএইচ কত হবে? একটু খেয়াল করো। দুর্বল অ্যাসিডের সাথে তীব্র ক্ষার ব্যবহার করছি আমরা। কি করছি? একটু খেয়াল করো, দুর্বল অ্যাসিডের সাথে তীব্র ক্ষার, তাহলে পিএইচটা অবশ্যই হচ্ছে একটু ক্ষারীয় হবে। অপশনগুলো যদি দেখো, 7 এর নিচে হইলে আমরা জানি অম্লীয়, 7 এর বেশি হইলে আমরা জানি ক্ষারীয়। তো উত্তরটা কি? সি, কারণ এটা কি হবে? ক্ষারীয় পিএইচ হবে। পরবর্তীটা যদি যাই, নিচের কোন দ্রবণের পিএইচ 7 অপেক্ষা বেশি? 4টা অপশন আছে। 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইড, 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিড, 0.01 মোলার সোডিয়াম কার্বনেট, 0.01 মোলার অ্যামোনিয়াম ক্লোরাইড। উত্তরটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। এখানে সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড দুইটাই লবণ আর কি, এবং হচ্ছে এবং এই লবণগুলা নিউট্রাল লবণ আর কি। আর হচ্ছে মনে করো আমাদের যদি দেখি অ্যামোনিয়াম ক্লোরাইডটা একটু অম্লীয় প্রকৃতির লবণ, কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং তার সাথে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, অম্লীয় প্রকৃতির লবণ। এবং সোডিয়াম ক্লোরাইডটা একেবারে নিউট্রাল এবং এর পিএইচ 7 ধরা হয় আর কি। কারণ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র অম্ল, সোডিয়াম
হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র ক্ষার, তীব্র অম্ল তীব্র ক্ষারের বিক্রিয়া প্রশমন বিক্রিয়া। আর 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিড যেটা আছে এটা তো আমরা জানি অম্লধর্মী। উত্তরটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, কারণ হচ্ছে এটা একটু মনে করো ক্ষারীয় হচ্ছে লবণ, কারণ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে কার্বনিক অ্যাসিডের বিক্রিয়ায় হচ্ছে এই লবণটা তৈরি হয়, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড একটু তীব্র ক্ষারধর্মী হয়ে থাকে। পরবর্তীতে যদি আমরা দেখে থাকি, নিচের কোনটি বাফার দ্রবণ? খুবই সহজ প্রশ্ন। আমরা জানি কোনো একটা অ্যাসিড এবং তার লবণকে, ঠিক আছে, ওই অ্যাসিডের লবণকে আমরা বলি বাফার দ্রবণ। তো এখানে বুঝতেই পারতেছি CH3COOH এবং হচ্ছে CH3COONA, এটা হচ্ছে বাফার দ্রবণ একটা। তারপরে একটু খেয়াল করি, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং CH3COOH এর 0.01 মোলার জলীয় দ্রবণগুলোকে পিএইচ বৃদ্ধির ক্রমানুসারে সাজাও। তো এইটা আমি একটু আগে এক্সপ্লেন করছি। সোডিয়াম কার্বনেটটা সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড, সরি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম হবে অ্যাসিটিক অ্যাসিড। তুমি দেখো কোনটায় সোডিয়াম হাইড্রোক্সাইড সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম অ্যাসিটিক অ্যাসিড আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড সবচেয়ে বেশি, অ্যাসিটিক অ্যাসিড একটাই আছে, উত্তরটা কিন্তু ডি। ওকে, আর হচ্ছে আমি একটু আগে দেখাইছিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড একটু অম্লীয় প্রকৃতির, এর পিএইচটা একটু কম এবং সোডিয়াম কার্বনেটের পিএইচটা একটু বেশি। আর সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, তাই সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ একেবারে বেশি। তো একটু মাথায় রাখো, সোডিয়াম হাইড্রোক্সাইড পিএইচ সবচেয়ে বেশি, তারপরে সোডিয়াম কার্বনেট Na2CO3, তারপরে আমরা পড়ব হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড একটু অম্লীয় প্রকৃতির লবণ, এবং তারপরে একটা অম্ল পড়ব দুর্বল অম্ল CH3COOH। একেবারে সিম্পলেস্ট ওয়েতে শেষ। পরবর্তীটা যদি দেখি, মানবদেহের রক্তে কোন বাফারটি পিএইচ নিয়ন্ত্রণ করে? আমরা জানি হচ্ছে মানবদেহের রক্তে কার্বনিক এবং সোডিয়াম বাইকার্বনেট বাফার আছে। এছাড়া 3 ধরনের প্রোটিন বাফার আছে, ফসফেট বাফার আছে। তো রক্তের পিএইচটা নিয়ন্ত্রণ করে মেনলি হচ্ছে কার্বনিক অ্যাসিড এবং সোডিয়াম বাইকার্বনেট। পরেরটা যদি দেখি, মানবদেহের রক্তে কোন বাফারটি নিয়ন্ত্রণ করে না? আমরা জানি ফসফেট, প্রোটিন এবং বাইকার্বনেট বাফার আছে। অ্যাসিটেড বাফারটা কি করে না? কোনো নিয়ন্ত্রণ করে না এবং তার কোনো নিয়ন্ত্রণ নাই। নিচের কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করা যায়? আমরা জানি ক্ষারীয় বাফার দ্রবণ হচ্ছে কোনো একটা ক্ষার এবং হচ্ছে মনে করো তার হচ্ছে মনে করো লবণটা যদি আমরা ইউজ করি, উত্তরটা হচ্ছে এখানে বি নাম্বারটা দেখতেছি, একটা দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং তার লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা ইউজ করলাম। আর এই এ নাম্বারটা হচ্ছে অম্লীয় বাফার আর কি, আমরা সবাই জানি। পরবর্তীটা যদি দেখি, আচ্ছা, গম, ভুট্টা, চীনাবাদাম চাষ করার জন্য মাটির পিএইচ নিয়ন্ত্রণের জন্য কি ব্যবহার করা হয়? আচ্ছা, কি আছে? ক্যালসিয়াম অক্সাইড এবং ডলোমাইট, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম ফসফেট, সুপার ফসফেট। মূলত হচ্ছে সবগুলাই ব্যবহার করতে হবে, সবগুলাই হচ্ছে গুরুত্বপূর্ণ সার। উত্তর হচ্ছে ডি। ওকে, তারপরে দেখো, বিশুদ্ধ পানিতে কিছু অম্ল যোগ করলে কি হবে? বিশুদ্ধ পানিতে যদি তুমি অম্ল গঠন করো, অম্ল জানো অম্ল প্রোটন আয়ন দান করে, এখানে কি হবে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বৃদ্ধি পাবে আর কি। এটা একটু মাথায় রাখবা, বিশুদ্ধ পানিতে অম্ল যোগ করলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বৃদ্ধি পাবে। আচ্ছা, পিত্তরসের পিএইচ গড়ে নিম্নের কোনটি? দেখো, পিত্তরস এর পিএইচ গড়ে নিম্নের কোনটি? আমরা জানি একটু ক্ষারীয় প্রকৃতির হয় এবং এটা হবে 7.8, এটা একটু মাথায় রাখবা। আর হচ্ছে পিএইচ নির্ণয়ের সময় কোন ধাতব পাত্রের তড়িৎদ্বার ব্যবহার করা হয়? উত্তরটা হচ্ছে প্লাটিনাম। প্লাটিনামের তড়িৎদ্বার কিন্তু ব্যবহার করা হয় পিএইচ নিয়ন্ত্রণের সময় বা পিএইচ নির্ণয়ের সময়। আচ্ছা, একটু ম্যাথ। 50 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 50 ml 0.8 মোলার HCl এর মিশ্রণের পিএইচ কত? এটার জন্য আমাদের দেখতে হবে মিশ্রণে কতটুকু অবশিষ্ট অ্যাসিড বা ক্ষার আছে। তার আগে আমরা কি করব, একটু দেখবো আর কি, এই অ্যাসিডের ঘনমাত্রাটাকে 1 মোলার করতে হবে। তো আমাদের কি দেওয়া আছে একটু খেয়াল করো, 50 ml 0.8 মোলার HCl। তো অ্যাসিডের ঘনমাত্রাটাকে আমাদের 1 মোলার করতে হবে, অর্থাৎ এই দুইটাকে গুণ করে দিব আর কি। আমরা যদি এই দুইটাকে গুণ করি তাহলে ঘনমাত্রাটা আমরা পেয়ে যাব, কারণ হচ্ছে মোল পার লিটার এককে। 0.8 আর 50 যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 40 ml 1 মোলার, ঠিক আছে। 40 ml 1 মোলার হচ্ছে HCl পাবো আর কি। এখন দেখো, 50 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 40 ml 0.8 মোলার HCl মিশানো হয়েছে, তাহলে মিশ্রণে কতটুকু অবশিষ্ট থাকে? কারণ এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া করবে। তো 40 ml, এই 50 ml এর সাথে 40 ml আর কি, এই 50 ml এই 40 ml HCl
এইখানের 40 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া করবে, অবশিষ্ট থাকবে 10 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এই 10 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমাদের পিএইচটা বের করতে হবে, মিশ্রণের পিএইচ। তো এটার জন্য আমরা যে কাজটা করব একটু বোঝার চেষ্টা করো আর কি। আমাদের যে কাজটা করতে হবে, আমরা জানি মোল সংখ্যা n = VS। তো এইখান থেকে ভি কত 10, ঠিক আছে, এবং মনে করো আমাদের এস কত 1, এবং মোল সংখ্যাটা অবশ্যই লিটার এককে নিতে হবে আর কি। মোল সংখ্যাটা অবশ্যই কি এককে নিতে হবে? লিটার এককে নিতে হবে, কারণ আমরা যদি লিটার এককে না নিই তাহলে কিন্তু ঝামেলা হবে। কারণ হচ্ছে আমরা পরবর্তীতে লিখবো মোল পার লিটার, তাহলে ঘনমাত্রায় কনভার্ট করতে পারবো। তাহলে 1/100 মানে কি 0.01, আমরা লিখতে পারবো মোল পার লিটার আর কি, প্রতি লিটারে। আচ্ছা, এখন প্রতি লিটারে মোল সংখ্যা এত, এটাই হচ্ছে মনে করো আমাদের তো মিশ্রণটা ক্ষারীয় মিশ্রণ ছিল, হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। তো হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে 0.01 মোল পার লিটার আর কি। এইখান থেকে আমরা কি বের করতে পারবো? পিওএইচ বের করতে পারবো। তো পিওএইচটা কত হয়? আমরা জানি দশমিক যুক্ত যদি থাকে তাহলে আমরা পাবো হচ্ছে দশমিকের পরে যে সংখ্যাগুলো যদি থাকে, দশমিকের পরে যদি 0 আর 1 থাকে তাহলে দশমিকের পরে যে কয়টা সংখ্যা আছে তাই তার পিওএইচ বা পিএইচ। দুইটা সংখ্যা আছে, তাহলে পিওএইচ কত 2। তাহলে এইখান থেকে পিএইচ বের করতে পারবো। পিএইচ কত 14 - 2 = কত হবে 12। তো উত্তরটা কত হবে 12। পিএইচ কত 12.0। উত্তর হচ্ছে আমাদের ডি, একেবারে সিম্পলেস্ট। একটু কঠিন অঙ্কটাই শুরুতে এসে পড়ছে, কঠিন দিয়েই শুরু করলাম। পরবর্তীতে দেখি নিচের কোন জলীয় দ্রবণটির পিএইচ সবচেয়ে বেশি, এটা আমরা দেখছি আর কি একটু আগে। তারপর আবার যদি দেখি অ্যামোনিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, CH3COO, উত্তরটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার। নিচের কোনটি সঠিক নয়? দ্য পিএইচ অফ 10⁻² মোলার HCl সলিউশন ইজ 2। দ্য পিএইচ অফ 0.01 মোলার sodium carbonate solution is higher than 7. The pH of 0.01 molar sodium hydroxide is 12. The pH of 10⁻⁹ molar HCl is 9. উত্তর হচ্ছে ডি, ভুল। ডিটা কেন ভুল? কারণ হচ্ছে HCl একটা অ্যাসিড, অ্যাসিডের পিএইচ কখনো 7-এর উপরে হয় না। এখন আগের তিনটা তো চেক করতে হবে ওইগুলো ঠিক আছে কিনা। তো একটু খেয়াল করো কি বলছে, পিএইচ অফ 10⁻² মোলার HCl, তাই না? 2 মোলার HCl। তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি 10⁻² মোলার হয়, মনে রাখবা পিএইচটা কি হবে তখন? পিএইচটা 2 হবে, কারণ হচ্ছে 10-এর পাওয়ারটা যেটা আছে সেটার পজিটিভ অংশটা নিবা, মাইনাস অংশটা বাদ দিবা। যদি 10⁻³ মোলার হয়, পিএইচ কত আমাদের? পিএইচ হচ্ছে আমাদের 3। 10⁻⁴ মোলার হলে পিএইচ হচ্ছে আমাদের 4, একেবারে সিম্পলেস্ট ওয়েতে। এরপরে আসো, সোডিয়াম কার্বনেট সলিউশনের পিএইচ কি হায়ার দেন 7? অবশ্যই 7-এর অপেক্ষা বেশি হবে, কারণ এটা একটু ক্ষারীয় লবণ আর কি, ক্ষারীয় লবণ। আর 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কি 12? ইয়েস, অবশ্যই ভালো। কারণ কি 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে আমরা বের করতে পারবো পিওএইচ, কারণ হচ্ছে এটা ক্ষার টাইপের। এখানে পিওএইচ কত হবে? পিওএইচ হবে হচ্ছে 2, কারণ দশমিকের পরে 2 ঘর আছে, 0-1 রিলেটেড। তাহলে পিএইচ কত হবে? 14-2, 14-2 = কত হবে? 12 হবে। একেবারে সিম্পলেস্ট ওয়েতে আমরা এই সমাধানটা করতে পারি। পরবর্তীটা যদি দেখি, তাহলে আমরা ফাইনাল যে কথাটা আসতে পারি, পিএইচ অফ 10⁻⁹ মোলার HCl ইজ 9, এ কথাটা ভুল, কারণ HCl এর পিএইচ কখনো 7-এর উপরে হবে না আর কি। তবে 0.01 মোলার দ্রবণের পিওএইচ এবং পিএইচ কত, তো এই জিনিসটা দেখাই দিছি তোমাদেরকে। তারপরে হচ্ছে একটু বুঝিয়ে দেই আর কি, এটা একটু উল্টা হবে আর কি। এটা যেহেতু অ্যাসিড, আগেরটা তো ক্ষার দ্রবণের ক্ষেত্রে দেখাইছিলাম। 0.01 মোলার HCl, এটা তো ক্ষারীয় অম্লীয় আর কি, এর পিএইচ বের করবো আমরা। পিএইচ দশমিকের পরে কয় ঘর আছে? 0-1 রিলেটেড 2 ঘর, তাই পিএইচ কত? 2। তাইলে পিওএইচ কত? 14-2 = কত আমাদের? 12। একেবারে সিম্পলেস্ট হয়তো সমাধান শেষ। অর্থাৎ পিওএইচ আগে চাইছে, কিন্তু একটু দেখো আগে কি চাইছে? পিওএইচ চাইছে প্রশ্নে। তাহলে পিওএইচ 12, পিএইচ কত? 2, তাহলে 12 আর 2 হবে উত্তর, সি নাম্বারটা। পরেরটা যদি দেখি, 0.01 মোলার ঘনমাত্রা বিশিষ্ট হাইড্রোনিয়াম আয়নের দ্রবণের পিওএইচ কত? হাইড্রোনিয়াম আয়ন মানে কি? হাইড্রোজেন আয়ন, এটা একটু মাথায় রাখবা। হাইড্রোনিয়াম আয়ন মানে কি? হাইড্রোজেন আয়ন। তো এইখানে সবই আছে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি বলে দিচ্ছে দেখো, এই অঙ্কটাই। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোনিয়াম মানে কি? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বলছে 0.01 মোলার। তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি 0.01 মোলার হয়, পিএইচ কত হবে? 2, কিন্তু চাইছে কি পিওএইচ। পিওএইচ কত হবে? 14-2 12, একই অঙ্ক। উত্তর কত আমাদের? 12, বি নাম্বারটা। পরবর্তীতে যদি দেখি,
0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ কত, ঠিক আছে। তো আমাদের এই কে এর মান দিয়ে দিচ্ছে আর কি, আমাদের কে এর মান দিয়ে দিচ্ছে আর কি। তো আমরা এইখান থেকে আমরা বের করতে পারি আর কি। ওকে, আমাদের মেইন ঘনমাত্রাটা বের করতে হবে কে এ দেওয়া থাকলে আর কি। আমরা জানি হচ্ছে √Ka ইন্টু সি, ঠিক আছে। অ্যাকচুয়াল ঘনমাত্রা যেটা আমরা বের করতে পারবো, নিউ ঘনমাত্রা সি নিউ যদি বলি, তো আমরা √Ka ইন্টু সি দিয়ে বের করব। এখানে হচ্ছে ঘনমাত্রা যদি বের করি, কে এর মান কত দেওয়া আছে 1.8 ইন্টু 10⁻⁵, আর সি কত 0.1। তাহলে আমি কি করব একটু খেয়াল করো, এই 10⁻⁵, এটা মানে কি 10⁻⁻1, রুটের ভিতরে 10 এর পাওয়ারটা তোমার জোর করতে হবে, অর্থাৎ 10⁻⁻6 করে দিলাম। কি করে দিলাম 10⁻⁻6। আচ্ছা, এটাকে আমি 2 ধরলাম ভাইয়া, কি ধরলাম 2 ধরলাম, মানে কি 1.41 ইন্টু 10⁻³ পাবো, কারণ 10 এর পাওয়ারটা কি হয়ে যায় রুটের ভিতরে অর্ধেক হয়ে যায়। এখন একটু খেয়াল করো, 1.41ও না ধরি, 1.4 ধরি, এটা কি ঘনমাত্রা সি নিউ। এইখান থেকে কী করতে হবে পিএইচ বের করতে হবে। তো আমরা যদি পিএইচ বের করি, যদি এইরকম পাওয়ার রিলেটেড থাকে, তাহলে আমরা পিএইচটা বের করি এইভাবে। দেখো পিএইচ ইকুয়াল টু, আমি লিখবো -log of 1.4 ইন্টু 10⁻³ তো ভাইয়া কী করবো একটু খেয়াল করো, একটু খেয়াল করো ভাইয়া, যে কাজটা করব, এই 3টা যেটা আছে 3 বিয়োগ log 1.4। এখন একটু খেয়াল করো 3 বিয়োগ log 1.4, এটা মনে করো হচ্ছে ব্যাপারটা হয়েছে 1.4 এর তো আমরা জানি না, 1.4 এর মান জানি আমরা, log 1.4 এর মান। তো ভাই কি করব, এটাকে হচ্ছে log 2 ধরে নিব। কি ধরে নিব log 2। তাহলে কি পাবো 3 বিয়োগ log 2 মানে কি 0.3, 2.7 পাবো। বাট হচ্ছে 2.7 কি উত্তর হবে, 2.7 থেকে আমাদের উত্তরটা একটু বেশি হবে। কি হবে 2.7 থেকে উত্তরটা একটু বেশি হবে, কারণ হচ্ছে একটু খেয়াল করো log 1 এর মান 0, একটু বুঝো, log 2 এর মান 0.3, তাইলে log 1.4 এর মান একটু খেয়াল করো, log 1.4 এর মান যদি তুমি, যেহেতু আমি ক্যালকুলেটর ছাড়া করতেছি আর কি, log 1.4 এর মান দেখো তো একটু কি হবে, যদি 1.5 হইতো, একটু খেয়াল করো, log যদি আমি 1.5 ধরতাম আর কি, তাহলে কি ধরতাম 0.15 পাইতাম না মানটা। কারণ কি 0 থেকে 3 মানে হচ্ছে এটা 30 ধরো, 0 থেকে 0.30 মানে হচ্ছে এই 0.30 অর্ধেক পাইতাম যদি 1.5 ধরতাম আর কি। তো এই 1.5 যদি বাদ দেই, তাইলে হচ্ছে 2 পয়েন্ট হচ্ছে মনে করো অনেক কিছু আসে, দেখো 0.15ও যদি বাদ দেই আমি, তাহলে কত আসে দেখো তো রেজাল্টটা 2 পয়েন্ট, তাইলে হচ্ছে মনে করো 85 আসবে। তো 85 এর একটু বেশি, 2.87 বুঝাই যাচ্ছে উত্তর। তো তুমি ক্যালকুলেটর চাইবা দেখবা 2.872 আসবে, বাট ক্যালকুলেটর ছাড়া যদি কখনো ফেসে যাও আর কি, তখন এইভাবে তোমার করতে হবে আর কি, যদিও এরকম এত ক্রিটিক্যাল মান দিবে না তোমাকে। পরেরটা যদি দেখি, 0.002 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত, একটু খেয়াল করো 0.002 মোলার, 0.002 মোলার H2SO4। তো H2SO4 এ হাইড্রোজেন কয়টা, 2টা, একটু মাথায় রাখতে হবে। সালফিউরিক অ্যাসিডে তোমার হাইড্রোজেন কয়টা ভাইয়া, 2টা, তাই এটাকে কী করতে হবে 2 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 0.004 মোলার হয়ে যাবে। এখন 0.004 মোলারকে আমি যদি কনভার্ট করি, তাহলে লিখতে পারি 4 ইন্টু 10⁻³ একটু খেয়াল করো, 0.004কে আমি কি লিখতে পারি 4 ইন্টু 10⁻³, বা আমি কি লিখবো 3 বিয়োগ log 4, মানে পাওয়ারটা সামনে এসে পড়বে, মাইনাস সামনে যেটা থাকবে সেটা লগের মান চলে যাবে। আগেরটা একটু বুঝাই নেই, বা তোমরা একটু আমার একটা প্লে লিস্ট দেখে দিবা পিএইচ এর ক্যালকুলেশন কীভাবে হাতে করে আর কি, একটু খেয়াল করো। আমাদের একটু মাথায় রাখতে হবে log 4 এর মান কত 0.6, 3 বিয়োগ 0.6 অর্থাৎ আমি পাবো হচ্ছে 2.4। তো 2.40 আছে, উত্তর কত আমাদের সি, উত্তর কি একেবারে সিম্পলি সি 2.40। পরেরটা যদি দেখি, একটি ফলের রসে হাইড্রোজেন আয়নের ঘনত্ব দেওয়া আছে 3.3 ইন্টু 10⁻² মোলার, ওই রসে পিএইচ কত, কি বলছে হাইড্রোজেন আয়নের ঘনত্ব দেওয়া আছে পিএইচ কত, তাহলে কি দিচ্ছে 3.3 ইন্টু 10⁻², এটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনত্ব। আমাদের কি বের করতে হবে পিএইচ বের করতে হবে। তো আমি কি করব, এই পাওয়ারটা সামনে আনবো 2 বিয়োগ লগ এই 3.3, লগ 3.3। আচ্ছা
এখন আমি যে কাজটা করব, 2 বিয়োগ এটার লগ 3 ধরে নিব, লগ 3 ধরে নিব। লগ 3 এর মান কত? 0.4। একটু খেয়াল করো, লগ 3 এর মান কত? 0.4। লগ 2 এর মান 0.3, লগ 3 এর মান 0.4। আচ্ছা একটু খেয়াল করো, সরি, লগ 3 এর মান 0.5। আচ্ছা 0.5, তো 2 বিয়োগ 0.5 কত হবে? 1.5। অর্থাৎ 1.5 এর কাছাকাছি যেটা আছে 1.48 সেটাই বসবে আর কি। 1.5 এর কাছাকাছি যেটা আসে সেটাই বসবে 1.48, কারণ এখানে 3.3 ছিল, মানটা একটু এদিক সেদিক হবে। তারপর দেখো, যদি কোনো দ্রবণের পিএইচ এর মান 2 থেকে 5-এ পরিবর্তন করা হয় তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত গুণ কমবে, এটা কিন্তু বলে দিচ্ছে কমবে। তো কমলে হচ্ছে পাওয়ারে হচ্ছে, দেখো আমাদের হচ্ছে পিএইচ 2 থেকে যদি 5-এ হয়, পিএইচ এর মান যদি বাড়ে, আমি একটু আগে বলে দিছিলাম হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে। এখন কত গুণ কমবে? মনে করো পিএইচ এর মান যদি 1 বাড়ে তাহলে 10 গুণ কমবে। 2 একক বাড়লে 1 একক বাড়লে 1 একক বাড়লে 10 গুণ, 2 একক বাড়লে 100 গুণ। আচ্ছা 3 একক বাড়লে 1000 গুণ, মানে হচ্ছে 10 করে গুণ হইতেই থাকবে। তাহলে হচ্ছে মনে করো পিএইচ এর মান 2 থেকে 5-এ পরিবর্তন হয়েছে, 1000 গুণ কমবে, অর্থাৎ এ নাম্বারটা উত্তর। আর যদি বলতো কি পরিবর্তন হবে, যদি তোমাকে প্রশ্ন বলতো কি পরিবর্তন হবে পিএইচ এর, তখন হচ্ছে তুমি লিখতে হবে 10⁻³ হবে। বুঝতে পারছো? 10⁻³ হবে। তো এই প্রশ্নটার ক্ষেত্রে বলে দিছে কত গুণ কমবে, তাই তোমার উত্তর কত? এ নাম্বারটা 10³ বাট সি নাম্বারও হইতে পারে। কখন হবে সি নাম্বারটা? যখন তোমাকে বলবে কত পরিবর্তন হবে, তখন কি হবে? 10⁻³। পরবর্তীটা যদি দেখি, 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ এর মান কত? এটা একেবারে সহজ। 0 আর 1 থাকলে এবং হাইড্রোজেন সংখ্যা যদি একটা হয়, যদি 0 আর 1 থাকে এবং হাইড্রোজেন সংখ্যা যদি একটা হয়, তাহলে পিএইচ কত? দশমিকের পরে যে ঘর, তাহলে পিএইচ কত? 1। পিএইচ কত? 1। দশমিকের পরে এক ঘর আছে, আমাদের পিএইচ কত? 1। পরবর্তীটা যদি দেখি, একটি দ্রবণের হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, পিএইচ চাইছে। তো আমরা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা থেকে কি বের করতে পারি? পিওএইচ বের করতে পারি। দেখো হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বলে দিছে 1 × 10⁻⁴। এখান থেকে আমি কি বের করতে পারবো ভাইয়া? পিওএইচ বের করতে পারবো। 4 বিয়োগ লগ 1, অর্থাৎ উত্তর কত? 4। আচ্ছা পিএইচ কত তাইলে? 10। পিএইচ কত? পিএইচ হচ্ছে 14 বিয়োগ পিওএইচ মানে 4, উত্তর কত? 10। একেবারে সিম্পলি আমাদের উত্তর বের হয়ে গেছে। পিএইচ কত? 10। পরেরটা যদি দেখি, আমাদের পাকস্থলীর পাচকে রয়েছে প্রচুর HCl, যার ফলে এতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.01 মোলার। পিএইচ কত? দেখো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বলে দিচ্ছে 0.01 মোল পার ডেমি কিউব, ওইটা এত দেখার দরকার নেই। পিএইচ কত? দশমিকের পরে 0 আর 1 রিলেটেড 2 ঘর, পিএইচ কত? 2। 0 আর 1 থাকলেই তুমি কেবলমাত্র এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা পরেরটা দেখি, 0.001 মোলার HCl এর পিএইচ কত? দশমিকের পরে কয় ঘর? 1 2 3 ঘর, পিএইচ কত? 3। পরেরটা যদি দেখি, 0.025 মোলার HCl এর পিএইচ কত? একটু খেয়াল করো, এই জিনিসটা তোমার একটু ঝামেলা লাগতে পারে। 0.025 মোলার, এটাকে আমি কি ধরবো? 0.03 ধরবো আর কি। কি ধরবো? 0.03 ধরবো, তাহলেই হয়ে যাবে আর কি। একটু খেয়াল করো, তাহলে 3 × 10⁻², আমি কি লিখবো? 2 বিয়োগ লগ 3। লগ 3 এর মান কত? 0.4। 2 বিয়োগ লগ 3 এর মান কত? 0.4। উত্তর কত? 1.60। একেবারে সহজ। উত্তর কত? 1.60। একেবারে সহজ। না 0.4, এটা একটু মাথায় রাখবা। ডেসিমোলার ইথানোয়িক অ্যাসিডের বিয়োজন মাত্রা 10%, এর পিএইচ এর মান কত? তো বিয়োজন মাত্রা দেওয়া থাকলে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করি এইভাবে, আলফা সি। তো একটু খেয়াল করো, আলফা এর মান কত? 10%, 10/100 ইন্টু ঘনমাত্রা কত? ডেসিমোলার মানে 0.1 মোলার, তাই তো? একটু খেয়াল করো, ডেসিমোলার, এই শূন্য কাটা, তো আমরা লিখতে পারি 0.01 মোলার। 0.01 মোলার থাকলে পিএইচ হবে 2। আমাদের কত হবে? পিএইচ 2। একেবারে সিম্পলেস্ট। পরেরটা যদি দেখি, 10 ml 1 মোলার HCl পানি যোগে 100 ml আয়তনে পাতলা করা হলে সে দ্রবণের পিএইচ কত? তো যদি পাতলা করা হয়, আমরা জানি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে যায় আর কি, V1S1 = V2S2। তো এইখান থেকে ভাইয়া যেটা লিখতে পারি, V1S1 অর্থাৎ হচ্ছে এখানে 10 ml 1 মোলার, আর V2 কত আমাদের? 100 ml ইন্টু S2। তো S2 যদি বের করি আমি, তো 10/100
কত লিখবো 1/10 অর্থাৎ 0.1 এবং 0.1 মোলার হলে আমাদের পিএইচ হচ্ছে 1। পিএইচ কত 1, কারণ দশমিকের পরে যে কয়টা ঘর সেটাই তার পিএইচ। পিএইচ কত 1। পরেরটা যদি দেখি, অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন মাত্রা 10%, আগেরটার মতোই, জাস্ট এখানে ঘনমাত্রাটা বাড়ায় দিচ্ছে। ঘনমাত্রা কত 0.001 মোলার, 10/100 ইন্টু 0.001 মোলার। একটু খেয়াল করো 0.001 মোলার। তারপরে একটু আমরা যদি দেখি এই শূন্য কাটা, তারপরে হচ্ছে আমরা পাবো 0.1231, মানে দশমিকের পরে 4টা শূন্য। এবং এটার ক্ষেত্রে পিএইচ কত পাবো আমরা? পিএইচ হচ্ছে 1 2 3 4, 4 ঘর আছে, পিএইচ 4। উত্তর কত? বি নাম্বারটা। পরবর্তীতে যদি যাই, 1 লিটার দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করলে পিএইচ 12 হবে আর কি। তো এইখানে আমাদের হচ্ছে আগে ঘনমাত্রাটা বের করতে হবে আর কি। তো আমরা যদি একটু খেয়াল করি, পিএইচ 12 হলে আমাদের ঘনমাত্রা কত? পিএইচ 12 হলে আমাদের হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে হচ্ছে আমাদের পিওএইচ বের করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে পিওএইচ বের করতে হবে। পিওএইচ ইকুয়াল টু কত হবে? 2। পিওএইচ যদি 2 হয়, পিওএইচ 2 হলে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত হবে? হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হবে 10⁻²। পিওএইচ যদি 2 হয়, হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত? 10⁻²। তারপর হচ্ছে আমরা জানি S ইকুয়াল টু W/mv ইন্টু 1000। 1000 কখন হয় তখন আমরা বলবো, আয়তনটা যদি লিটার এককে, লিটারেই দেওয়া আছে আর কি। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা পাইছি হচ্ছে আমরা 10⁻²। ডাব্লিউ চাইছে আমাদের কত গ্রাম, আর এম জানি আমরা, এম হচ্ছে আমরা জানি হচ্ছে 40, আর 1 লিটার দেওয়া আছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু 40 ইন্টু 10⁻²। তাহলে হচ্ছে আমাদের আসবে হচ্ছে 0.4 গ্রাম। কত আসবে? 0.4 গ্রাম। একেবারে সহজে উত্তর কিন্তু বের করে ফেলছি। পরেরটা যদি দেখি, 1.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? তো দেখো একটু খেয়াল করো, এখানে 1.5%, অর্থাৎ এখানে আগে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বের করতে হবে, তারপরে আমাদের পিওএইচ বের করতে হবে, তারপরে পিএইচ। অঙ্কটা দেখতে সহজ হলেও কিন্তু করতে কিন্তু কঠিন, অর্থাৎ আমাদের ঘনমাত্রা বের করতে হবে কার? হাইড্রোক্সাইড আয়নের। তো পার্সেন্ট যুক্ত দেওয়া থাকলে আমরা যদি ঘনমাত্রা বের করতে চাই, আমরা লিখি হচ্ছে পার্সেন্ট ইন্টু 10/m, এই ট্রিক্সটা ইউজ করি। পার্সেন্ট কত? 1.5 ইন্টু 10 হচ্ছে m কত? 40। একটু খেয়াল করো, তুমি হচ্ছে এই শূন্য কাটবা, আর এটাকে যদি 16 ধরো আর কি, তুমি লিখতে পারবা 0.4, বাট 0.4 থেকে কিছুটা কম হবে আর কি। কী হবে? 0.4 থেকে কিছুটা কম হবে আর কি। সেটা হচ্ছে মনে করো তুমি হচ্ছে 3 4 12 লিখতে পারো, মানে 0.3 লিখতে পারো, 3 4 12, আর অবশিষ্ট থাকে 3 আর কি, 4 7 28, 0.37 হবে আর কি। এখন একটু খেয়াল করো, এটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা আর কি। এটা কিসের? হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। এখান থেকে তুমি পিওএইচ বের করতে পারবা। কি বের করতে পারবা? পিওএইচ বের করতে পারবা। তো পিওএইচ বের করতে গেলে তো তোমাকে এটা অবশ্যই 0.4 যদি ধরো আর কি, লিখতে পারবা 4 ইন্টু 10⁻⁻1, 1 বিয়োগ লগ 4, অর্থাৎ হচ্ছে এইখানে তোমার যে জিনিসটা আসবে আর কি, 1 বিয়োগ লগ 4, সেটা হচ্ছে 1 থেকে লগ 4 এর মান কত? 0.6। তাহলে অর্থাৎ তোমার আসবে হচ্ছে 0.4। তো এখন 0.4 একটু খেয়াল করো, 0.4 তোমার পিওএইচ আসছে 0.4, একটু বোঝার চেষ্টা করো। পিওএইচ আসছে 0.4, পিএইচ কত? পিএইচ হচ্ছে 14 বিয়োগ 0.4, অর্থাৎ 13.6। তো 13.6 কিছু নাই, 13.57 আছে, সেটাই হচ্ছে আমাদের উত্তর। পরেরটা যদি দেখি, সমস্যা নাই, এইখানে একটু হয়তো বা কাটা গেছে, হ্যাঁ, তো এইটা একটু তোমরা একটু আমলে নিয়ে নিও, ওকে, সমস্যা নাই। পরেরটা যদি দেখি, পাকস্থলীর পাচক রসের পিএইচ এর মান কত দেওয়া আছে? পাকস্থলীর পাচক রসে আমাদের পিএইচ এর মান দেওয়া আছে হচ্ছে 1.7। ওই রসে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? একটু খেয়াল করো, পিএইচ এর মান কি দেওয়া আছে? 1.7। তো এইখান থেকে পিএইচ থেকে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কীভাবে বের করবা? এর ঠিক পূর্ণ সংখ্যা 2, মানে ঠিক পরের 1.7 এর পরে যে পূর্ণ সংখ্যাটা পাবা সেইটা থেকে কিছু একটা বিয়োগ করে 1.7 বানাইতে হবে, অর্থাৎ 0.3 বিয়োগ করবো আর কি আমরা। এখন 2 বিয়োগ 0.3 কার মান? লগ 2 এর মান। 2 বিয়োগ লগ 2, তাহলে আমি এটাকে লিখতে পারি 2 ইন্টু, এই লগ 2টা সামনে এসে পড়বে, 2 ইন্টু 10⁻², অর্থাৎ এই 2টা পাওয়ার আকারে চলে যাবে, 2 ইন্টু 10⁻², অর্থাৎ এটাকে আমি লিখতে পারি 0.02। কি লিখতে পারি? 0.02। উত্তরে এসে পড়ছে আমাদের 0.02, বি নাম্বারটা উত্তর। পরেরটা যদি দেখি,
20 ml 0.2 মোলার ইথানোয়িক অ্যাসিড, কে এর মান দেওয়া আছে 1.8 × 10⁻⁵। 20 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মিশ্রণের মাধ্যমে প্রস্তুতকৃত বাফারের পিএইচ। এই বাফার দ্রবণের পিএইচ যদি আমরা বের করতে চাই আর কি, একটু খেয়াল করো, পিএইচ ইকুয়াল টু pKa প্লাস লগ অফ VBSB ডিভাইডেড বাই VASA মাইনাস VBSB। এটা হচ্ছে একটা সূত্র আর কি। আরেকটা সূত্র হচ্ছে পিএইচ ইকুয়াল টু pKa প্লাস লগ অফ সল্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন। আচ্ছা, পরবর্তীতে দেখো একটু, আমরা যদি একটু খেয়াল করি, একটু খেয়াল করো, আমরা এই সূত্রটা ইউজ করব প্রথমবার। কোন সূত্রটা? এই সূত্রটা, যেহেতু একটা মিশ্রণ আছে। আমরা দেখো কি করি, পিএইচ বের করতে বলছে, পিকে এর মান বের করতে হবে। কে এর মান দেওয়া আছে 1.8 × 5 10⁻⁵। এটা যদি পিকে বের করতে চাই, 5 বিয়োগ লগ 1.8 বা লগ 2 ধরলাম, আমি কি ধরলাম, লগ 2 ধরলাম আর কি, যেহেতু হাতে ক্যালকুলেশন করতেছি, প্লাস লগ অফ, এখানে VBSB মানে হচ্ছে ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, বি মানে বেজ ক্ষার, আর এ মানে অ্যাসিড, 20 × 0.1। তাই আমি লিখি 20 × 0.1 ডিভাইডেড বাই VA আছে কত, 20 × 0.2 মাইনাস, আমরা কি লিখতে পারি আবার 20 × 0.1, 20 × 0.1। তো আলটিমেটলি দেখো আমরা এখানে কি লিখতে পারি, 20 দুগুণে কত, 40, এখানে হবে 4, কারণ দশমিক আর শূন্য কাটাকাটি যায়, আর 20 × 20 মানে হচ্ছে এখানে 2 হবে, 4 বিয়োগ 2, আর উপরে কি আছে আমাদের 2, এগুলো মুছে দিলাম। দেখো ক্যালকুলেশন করে আমরা এটা পাই, 4 বিয়োগ 2 কত, 2, আর উপরের 2, তাই 2 2 কাটা 1, লগ 1 এর মান কত, আলটিমেটলি 0, লগ 1 এর মান কত, 0। তাহলে আমি এই অংশটা মুছে দিতে পারি, লগ 1 0, এই অংশটা 0 আইসা পড়ছে আমার। এরপরে দেখো একটু খেয়াল করো, আমরা 5 বিয়োগ লগ 2, লগ 2 এর মান কত, 0.3, 4.7। তো উত্তরটা কি হবে, 4.7 হবে, এ নাম্বারটা, মাইনাস না, উত্তরটা হচ্ছে প্লাস 4.7, এ নাম্বারটা হবে। পরেরটা যদি দেখি আমরা, 10 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে 50 ml 0.25 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হলো আর কি। তো এইখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে নর্মালিটি মোলারিটি একই হবে, কারণ নর্মালিটি আমরা জানি মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1, তাহলে 0.25 মোলার বলতে পারি আমরা। দ্রবণ যোগ করলে মিশ্রণটি কোন প্রকৃতির হবে? এখন একটু খেয়াল করো, আমি বলবো মিশ্রণটা ক্ষারীয় প্রকৃতির হবে। তো আমরা একটু চেক করি, কারণ হচ্ছে 10 ml 1 মোলার, এটাকেও আমাদের কি করতে হবে, 1 মোলার বানাইতে হবে। 50-এর সাথে 25 গুণ করলে আমরা কত পাই, 50-এর সাথে 25 যদি গুণ করি আর কি, 50 গুণ 25, ঠিক আছে। তো আমরা 50 গুণ 25 ডিভাইডেড বাই 100 করবো আর কি, তাহলে হচ্ছে আমরা 1 মোলারে কনভার্ট করতে পারবো। 100 কেন ভাগ করলাম, এই দশমিকের পরে 2 ঘর, এটাকে আমি 25 ধরছিলাম। তো আমি দেখো একটু খেয়াল করি, 50 × 50, 50 দুগুণে 100, 2 × 2, অর্থাৎ এখানে পাবো হচ্ছে 12.5, 12.25। তাহলে আমি বলতে পারি এখানে 12.25 ml 1 মোলার, এখানে কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, অর্থাৎ এটাকে 1 মোলারে কনভার্ট করলাম। এখন দেখো কার সংখ্যা বেশি, সালফিউরিক অ্যাসিড না সোডিয়াম হাইড্রোক্সাইডের? অবশ্যই সালফিউরিক অ্যাসিডের থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সংখ্যা বেশি, কিন্তু এখানে চিন্তা করতে হবে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কিন্তু 2 মোলার। হ্যাঁ, এইখানে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 2 মোলার, কারণ হাইড্রোজেন 2টা আছে। একটু বুঝতে হবে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত, 2 মোলার। তো সালফিউরিক অ্যাসিডের যেহেতু ঘনমাত্রা বেশি, মিশ্রণটা কি হবে, অম্লীয় হবে, এটা একটু মাথায় রাখতে হবে। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যেহেতু বেশি, যদিও এখানে ক্ষারের পরিমাণ বেশি, বাট সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বেশি। ঘনমাত্রাটা বিবেচনা করলেই হয়, এবং ঘনমাত্রা যদি বিবেচনা করে ওই সালফিউরিক অ্যাসিডকেও যদি তুমি 1 মোলারে কনভার্ট করতে চাও এখন, তাহলে ওইটা কি হবে, 20 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড, মানে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যদি 1 মোলারে কনভার্ট করতে চাও, 20 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, মিশ্রণটা কি, অম্লীয়, এটা একটু মাথায় রাখতে হবে। অনেকে ভুল করে, এটা অনেকে ভুল করে। কোন বাফার দ্রবণে বা কোনো বাফার দ্রবণে সমায়ন ঘনমাত্রা হ্যালাইড আয়ন এবং হাইড্রোজেন হ্যালাইড আছে, মানে এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে অ্যাসিড। হাইড্রোজেন হ্যালাইডের কে এর মান দেওয়া আছে হলে দ্রবণটির মনে করো দ্রবণটির পিওএইচ কত। আচ্ছা, আমরা জানি পিএইচ ইকুয়াল টু KA
ঠিক আছে, বা পিকে প্লাস লগ অফ এইখানে হ্যালাইড বা লবণ হবে ডিভাইডেড বাই হাইড্রোজেন হ্যালাইডের ঘনমাত্রা হবে। তো বলছে সম ঘনমাত্রার মানে দুইটার ঘনমাত্রা সেম, তাহলে আলটিমেটলি লগ 1 আসবে 0, এইটুকের কোনো কাজ নাই। এখন দেখো আমাদের পিওএইচ বের করতে বলছে, তাই না? তাহলে পিওএইচ কত? 14 বিয়োগ পিএইচ। তো পিএইচটা যেহেতু পিকে, তাহলে 14 থেকে আমাদের কি করতে হবে? পিকে এটা বাদ দিতে হবে, তাহলে আমি পিওএইচ পাবো। তো একটু খেয়াল করো 14 থেকে আমি কত বাদ দিব? পিকে কত আসে? 10⁻⁻6 আছে কে, একটু খেয়াল করো কে এটা দেওয়া আছে 10⁻⁻6, তাহলে পিকে কত আসবে? 6। পিকে কত? 6, তাহলে উত্তর কত? 8। একেবারে সহজভাবে বি নাম্বারটা উত্তর। অনেকে ভাববে এইগুলো ক্যালকুলেটর ছাড়া সম্ভব না, বাট ক্যালকুলেটর ছাড়া সম্ভব। পরেরটা দেখি 0.2 মোল একটি দুর্বল এক ক্ষারীয় অ্যাসিড এবং 0.02 মোল সোডিয়াম লবণ বিশিষ্ট বাফার দ্রবণের পিএইচ 4 হলে পিকে কত? একটু খেয়াল করো পিএইচ কত? পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ অফ সল্ট বাই এসিস, লবণ অ্যাসিড। হ্যাঁ, অ্যাসিড কত? 0.2, লবণ কত? 0.02। একটু খেয়াল করো এটা যদি কাটাকাটি করি আমি 10 পাই, লগ 10 এর মান কত? 1। তাহলে পিকে ইকুয়াল টু আমি লিখতে পারি আর কি, একটু বুঝো, পিএইচ কত? 4, 4 বিয়োগ 1 লিখতে পারি না? উত্তর কত? 3। একেবারে শেষ। ঠিক আছে, 4 বিয়োগ 1 আমি লিখতে পারি হচ্ছে লগ 10 এর মান, লগ 10 এর মান তো 1ই। হ্যাঁ, ওকে ঠিক আছে, লগ 10 এর মান 1, 4 বিয়োগ 1 কত হবে আমাদের? 3 হবে। আচ্ছা ঠিক আছে, পরেরটা আসি আমরা। 0.1 মোল ইথানোয়িক অ্যাসিড এবং 0.1 মোল সোডিয়াম ইথানয়েড বিশিষ্ট পিএইচ এর উপর বাফারের ক্রিয়া পিকে বলা আছে 5, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যেহেতু দুইটাই 0.1 মোল, পিএইচ ইকুয়াল টু পিকেএ। ঠিক আছে, আর সল্ট অ্যাসিড তো 1 লগ 1 এর মান 0, তাহলে পিকে এর মান কত দেওয়া আছে? 5, উত্তর কত? 5, সি নাম্বারটা। পরেরটা যদি দেখি ফুটন্ত অবস্থায় পানির পিএইচ কত? মনে রাখবা 7 অপেক্ষা কম হবে ফুটন্ত অবস্থায় পিএইচ, একটু অ্যাসিডিটি টাইপের হবে। একটি অ্যাসিটেট বাফার দ্রবণে অ্যাসিটেট লবণের মাত্রা দ্বিগুণ করলে কতটুকু পিএইচ পরিবর্তন হবে? উত্তর হবে 0, কারণ পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। কারণ কি এইখানে বলাই আছে বাফার দ্রবণ। কি বলা আছে ভাই? বাফার দ্রবণ। আর বাফার দ্রবণের পিএইচ এর কিন্তু কোনো পরিবর্তন হয় না, উত্তর কিন্তু 0। শেষ আজকের ক্লাসটা এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। টাটা, বাই বাই।